হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন মাস্টার ইংলিশ গ্রামার। আমি আপনাদের সঙ্গে মাস্টার নাসিব নূর। তো এর আগে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছি ভয়েস চেঞ্জ সম্পর্কে। তো আপনাদের ভিডিও দেখলে হবে না। ভিডিওগুলিকে যে সমস্ত ভিউয়ার্স আছেন স্টাডি করছে এখন, তো তোমাদের উদ্দেশ্যে বলব যে এই ভিডিওগুলিকে দেখলে হবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। ইংলিশে একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমি যদি দেখি এবং সেটা প্র্যাকটিস না করি, অটোমেটিক্যালি সেটা আমাদের মাইন্ড থেকে আউট হয়ে যাবে। যারা ভিউয়ার্স দেখছেন তারা হয়তো ভাবছেন যে আমাদের বাচ্চা পড়ছে না, তো আপনি হয়তো সাবস্ক্রাইব করছেন না বা ভালো করে দেখছেন না, কিন্তু দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাড়া প্রতিবেশী যে সমস্ত ছাত্রগুলো থাকবে তাদেরকে হেল্প করবেন। অনেক নিডি স্টুডেন্ট আছে যেটা তারা গাইডলেস হয়ে যাচ্ছে, বা তাদের মনে বিশাল স্বপ্ন আছে যে আমার ভালো কিছু করতে হবে। হ্যাঁ, তো সেই স্কোপের অভাবে তারা করতে পারছে না বা এগোতে পারছে না। তো আমি বিশেষ করে তাদের কথা ভেবে এবং স্টুডেন্টদের কথা ভেবে আমি এই যে টপিকটা ধরছি সেই টপিকটাকে একটা এন্ড করছি পার্ট পার্ট করে, শুধুমাত্র ছাত্রছাত্রীদের বেনিফিটের জন্য। তো ঠিক আছে, আমার আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে রিটেন অবজেক্ট এবং কগনিট অবজেক্ট। রিটেন অবজেক্ট এবং কগনিট অবজেক্ট। তো আমাদের জানতে হবে যে রিটেন অবজেক্ট কাকে বলে এবং এর ব্যবহার। তো ঠিক আছে, শুরু করি রিটেন অবজেক্ট সম্পর্কে। যে আমি বোর্ডে লিখেছি রিটেন অবজেক্ট, RETAINED, রিটেন OBJECT, রিটেন অবজেক্ট। এই রিটেন অবজেক্টের মানে আগে জানতে হবে। রিটেন অবজেক্ট মানে যে অবজেক্টটা আবার ফিরে আসে। এই রিটেন অবজেক্টে ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে যে আমি ডেফিনেশনটা লিখে আগে বলে দিই, তারপর লিখে দেবো। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের দুটি অবজেক্ট থাকে। তখন যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে প্যাসিভ করার সময় অপরটিকে অবজেক্ট রূপে রেখে দিতে হয়। প্যাসিভ ভয়েসে যেটা অবজেক্ট রূপে থেকে যায় সেই অবজেক্টটিকে বলা হয় রিটেন অবজেক্ট। মানে যার কোনো চেঞ্জ হচ্ছে না, যে অবস্থাতেই ছিল সে অবস্থাতে আবার প্যাসিভ বসে যাচ্ছে, সেই অবজেক্টটিকে আমরা বলছি রিটেন অবজেক্ট। তো মনে রাখতে হবে। তো আমি আগে ডেফিনেশনটা লিখে দিই, তবে কোন অবজেক্ট সেটা ভালো করে বলে দিব। ঠিক আছে, রিটেন অবজেক্টের ডেফিনেশন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ভার্বের দুটি অবজেক্ট থাকে। তখন যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করে অপরটিকে অবজেক্ট রূপে রাখতে হয়। রাখতে হয়। আর প্যাসিভ ভয়েসে যেটি অবজেক্ট রূপে থেকে যায় তাকে রিটেন অবজেক্ট বলে। তো মনে রাখবে রিটেন অবজেক্ট কাকে বলে দিলাম। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের অ্যাক্টিভ ভয়েস এর ভার্বে ভার্বে দুটি অবজেক্ট থাকে। তখন যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করে অপরটিকে অবজেক্ট রূপে রাখতে হয়। আর প্যাসিভ ভয়েস এ যেটি অবজেক্ট রূপে থেকে যায় তাকে রিটেন অবজেক্ট বলে। একটা এক্সাম্পল তুলে ধরি রিটেন অবজেক্টটা বোঝানোর জন্য, তাহলে আরো ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে যাবে। He gave I gave him a book
এ পেন, যা করতে পারো তুমি। এই যে একটা অ্যাক্টিভ ভয়েস, এর ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে গেভ। টেন্ডেন্সি করতে পারো, তো ভার্ব হচ্ছে গেভ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইখানে দেখার একটা অবজেক্ট আসছে, তাহলে এখানে ভার্বের পর দুটো অবজেক্ট বসেছে। তোমরা জানো যে সাবজেক্ট টু অবজেক্টে চেঞ্জ করার সময় আমি বলেছিলাম যে অবজেক্ট টু সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে কি হয়, সাবজেক্ট টু অবজেক্টে চেঞ্জ, আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দেম হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়। আবার মি থেকে আই হয়। ভয়েসে যে রুলসে বলেছিলাম আমি, তো সেটা ফলো করবে। সেখানে বলা হয়েছিল যে সাবজেক্ট টু অবজেক্টের চেঞ্জ। তো এইখানে দেখো তোমরা, আই গেভ হিম এ বুক, আমি তাকে একটা বই দিয়েছি। এই যে সেন্টেন্সটি, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। তো অ্যাক্টিভ ভয়েসে ভার্বের দুটি অবজেক্ট বলতে এটা একটা অবজেক্ট, হিম একটা অবজেক্ট, আর 2 নম্বর হচ্ছে এ বুক একটা অবজেক্ট, দুটো অবজেক্ট। তো মনে রাখবে দুটি অবজেক্ট হচ্ছে, একটা হচ্ছে যে পার্সোনাল অবজেক্ট, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ বুক সেটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে গৌণ কর্ম, আর ডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে মুখ্য কর্ম। আমাদের ভাবতে হবে যে আমরা মনে, হয়তো তোমাদের মনে হতে পারে স্যার ডাইরেক্ট অবজেক্ট বলতে আমরা হিমকে বুঝবো, কিন্তু না, গ্রামার ডেফিনেশন বা গ্রামার রুলসে বলছে যে হিমটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট অবজেক্ট মানে গৌণ কর্ম, আর এ বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট মানে মুখ্য কর্ম। তো ঠিক আছে, আমি যে ডেফিনেশনে বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে ভার্বে দুটি অবজেক্ট থাকে, তখন যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে অপরটিকে অবজেক্ট রূপে রাখতে হবে, আর প্যাসিভে যেটি অবজেক্ট রূপে থেকে যাবে সে অবজেক্টকে রিটেন অবজেক্ট বলবো। তো আমি এটাকে অ্যাক্টিভে প্যাসিভ করি, আরো মানে প্রবলেমটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সারটা কি দেওয়া আছে দেখো এখানে বোর্ডে। সবসময় মনে রাখবে ডাইরেক্ট অবজেক্ট থেকে সাবজেক্ট করা সবচেয়ে বেটার। তো ডাইরেক্ট অবজেক্ট কোনটা বলেছি আমি, 2 নম্বরটা ডাইরেক্ট অবজেক্ট এ বুক। তাহলে তুমি লিখবে যে এ বুক, ভাবটা ভি2 তে আছে, তাহলে কি হবে, এ বুক ওয়াজ। 10 নম্বর ফর্ম লিখতে হবে গিভেন বাই মি হয়, জেনারেল রুলস অনুসারে বাই মি হয়, কিন্তু এই বাই মি একটু গ্যাপ রেখে তোমরা লিখবে বাই মি, বাই মি। তাহলে আমার কাজ হলো কোনটা, এ বুকের কাজ হলো, আয়ের কাজ হলো, গেভের কাজ হলো, ফাঁকা থাকলো আমার হিম পড়ে। তাহলে আমার কি হলো, এ বুক ওয়াজ গিভেন ড্যাশ দিয়ে বাই মি করবে, মানে যে রুলসটা তোমরা জানো, নর্মালি যে রুলসটা তোমাদের শিখিয়েছিলাম। এবার যে গ্যাপিং আছে সেখানে কি করবে, এই ডাইরেক্ট ইনডাইরেক্ট যে অবজেক্ট আছে হিম, ডাইরেক্ট হিম বসে যাবে এখানে। তাহলে হিম যে অবজেক্ট ছিল, দুটো অবজেক্টের মধ্যে একটাকে সাবজেক্ট করেছি, অপরটি কিন্তু অবজেক্ট হিম ছিল, হিম রূপে থেকে গেল। তাহলে অ্যাক্টিভ ভয়েসে দেখো হিম ছিল, প্যাসিভ ভয়েসে আবার ঘুরে হিম হলো। তাহলে যে হিম থেকে হিমই থাকলো, কোনো চেঞ্জ হলো না। এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে আবার অবজেক্ট থেকে এলো, এই হিমটাকে বলছি আমরা রিটেন অবজেক্ট, মানে যার কোনো চেঞ্জ হচ্ছে না। অ্যাকচুয়াল সিস্টেম হচ্ছে যে হি থেকে হিম হয়, কিন্তু আমি কি করেছি, দুটো অবজেক্ট এখানে বলেছি, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। তো বস্তুবাচক আর ব্যক্তিবাচক, কিন্তু বস্তুবাচক হচ্ছে এ বুক একটা বই, যেটা অপ্রাণী, হ্যাঁ, তার বস্তুবাচক একটা বস্তুর নেম। আর হিম হচ্ছে তোমার প্রাণীবাচক, কিন্তু তোমাদের মনে হতে পারে যে প্রাণীবাচকটি মনে হয় ডাইরেক্ট অবজেক্ট হবে, কিন্তু না, ডাইরেক্ট অবজেক্ট হবে তোমার সবসময় বস্তুবাচক থেকে ডাইরেক্ট অবজেক্ট বলা হয়, আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে তোমার প্রাণীবাচক থেকে। ঠিক আছে, তো দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা ভালো করে বুঝে নাও। এ আই গেভ হিম এ বুক, তাহলে আমার ডাইরেক্ট অবজেক্ট বলেছি আমি এ বুক, এই বুকটাকে তুমি নিয়ে এসো সাবজেক্ট করে, তাহলে অবজেক্টই হলো নিউ সাবজেক্ট হলো এ বুক। ভাবটা ভিডিওতে ছিল, তাহলে ভিডিওতে থাকলে কি হয়, পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জের মধ্যে বলেছি, ভিডিওগুলো দেখবে। তাহলে গেভ থাকলে কি হয়, মানে ভি2 তে থাকলে ওয়াজ বা ওয়্যার পাই, যেহেতু এ বুক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তার জন্য এ বুকের পরে ওয়াজ বসলো। ক্লিয়ার? আচ্ছা, এই যেটা কাজ হলো, এ বুক আবার 3 নম্বর ফর্ম হচ্ছে গিভেন। এবার এখানে গ্যাপিং রাখতে বললাম কেন, গ্যাপটা রাখতে বললাম কারণ যে অ্যাক্টিভ ভয়েস যে অবজেক্টটা ছিল সেটা আবার ওখানে বসে গেল, ঘুরে কোনো চেঞ্জ হলো না, তার জন্য এই অ্যাক্টিভ ভয়েস অবজেক্টটা হচ্ছে রিটেন অবজেক্ট। তাহলে ডাইরেক্ট অবজেক্ট থেকে আগে করলাম, সাবজেক্ট করলাম। এবার মনে রাখতে হবে, তোমার মনে হতে পারে যে স্যার এটাকে আরেকটা অন্যরকম প্রসেসে করা যায় না, হ্যাঁ করা যায়। তুমি দেখো বলে দিচ্ছি, অথবা দিয়ে করে দিচ্ছি আমি।
প্রথমে দেখো আমি এ বুকটাকে সাবজেক্ট করেছিলাম। এখন আমি তুমি যদি তোমার সুবিধার জন্য বলে দিচ্ছি, দেখো সেন্টেন্সটিকে আর লিখবো না, তাহলে আমি প্রথমে আই গেভ হিম এ বুকের মধ্যে এ বুকটা সাবজেক্ট। এবার তুমি হিমটাকে সাবজেক্ট করো, দু রকমই করা যায়। হিম থেকে অবজেক্ট থাকলে সাবজেক্ট থেকে নিউ সাবজেক্ট কি হলো, হি থেকে তোমাদের বলেছিলাম যে অবজেক্টে কি হয়, হি থেকে যদি সাবজেক্ট অবজেক্টে হিম হয় তাই হিম থেকে হি হবে। এটা ভাষাটা ক্লিয়ার? তো দেখো এখানে তাহলে হিম থেকে সাবজেক্ট কি হলো, অবজেক্ট থেকে সাবজেক্ট কি হলো, হিম হি হলো। এবার ভাবটা ছিল ভি টুতে, তাহলে হি ওয়াজ হবে, হি ওয়াজ। 10 নম্বর ফর গিভেন, জিআই ভিএন গিভেন। গ্যাপিং রাখতে বলেছিলাম, গ্যাপিং রাখবে, তাহলে বাই মি বসাও, বাই মি। তাহলে গ্যাপিং কি হবে, আমি যেহেতু এটাকে ভার্ব হিসাবে অবজেক্ট হিসাবে কে সাবজেক্ট করে নিয়েছি, তাহলে পরে থাকে আমার এ বুক। এ বুকটা কিন্তু তুমি ডাইরেক্ট তুলে এখানে বসাবে এ বুক। তাহলে এ বুকটা দেখো এখানে অবজেক্ট ছিল, এখানে আবার অবজেক্ট থেকে গেল, কোনো চেঞ্জ হলো না। তাহলে এ বুকটা হচ্ছে এখানে কিন্তু রিটেন অবজেক্ট। তাহলে আমি দুরকম সিস্টেমে করে দিলাম। আরো এক্সাম্পল বলছি, দেখো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের ডেফিনেশনটা সবসময় মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে ভার্বে কিন্তু দুটি অবজেক্ট থাকে, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে তোমার অপ্রাণীবাচক, মানে যার প্রাণ নেই, যেমন বইয়ের কোনো প্রাণ নেই, পেনের কোনো প্রাণ নেই, পেন্সিলের কোনো প্রাণ নেই, এরকম যে উত্তেজনা সাড়া দিতে পারে না। লাইফ সায়েন্সের ভাষা গেলে কিন্তু লাইফ সায়েন্স ক্লাস না, ইংলিশ ক্লাস, তোমাদের বোঝার জন্য বলছি। তবে প্রাণীবাচক হচ্ছে কি, হি থেকে হিম হয়, এগুলো হচ্ছে প্রাণীবাচক। হি বলতে আমি আমি একটা প্রাণী, আমার অবজেক্টটা কি হবে, হি থেকে হিম হবে, ঠিক আছে। তাই এগুলো হচ্ছে প্রাণীবাচক, মানে গৌণ কর্ম, ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল দিই তোমাদের আমি। 2 নম্বর এক্সাম্পল দেখো, যে কোনো নাম। আচ্ছা আমার নাম দিয়ে আমি করাচ্ছি তোমাদেরকে, ভালো করে দেখবে। আমার নাম যেমন নাসিব, NASBB, নাসিব, নাসিব নূর আমার নাম। তো আমি একটা করাচ্ছি, নাসিব টিচেস, TEACHES, টিচেস আস ইংলিশ। এটা ভালো করে রেখে দিই ছোট করে। আচ্ছা নাসিব নূর, আমি নূরটা দিয়ে লিখলাম, নূর টিচেস আস ইংলিশ। এটা অ্যাক্টিভ ভয়েস এক্সাম্পল। এটা 2 নম্বর এক্সাম্পল তুললাম আমি তোমাদের জন্য। এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ভার্বটাকে চিনতে হবে আগে। সাবজেক্ট আছে তোমার নূর, তাহলে ভার্ব হচ্ছে তোমার টিচেস, এটা হচ্ছে সাবজেক্ট, এই সরি ভার্ব, সাবজেক্ট পরে ভার্ব বসলো। ভার্বটা দেখো টিচেস আছে, মানে কোন ফর্মে আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তোমরা দেখবে ভয়েসগুলো, আমার আগের ভিডিওগুলো দেখবে, পুরো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভার্বটা ভিওনে আছে, আর ভার্ব যখন ভিওনে থাকবে তখন অক্সিলারি ভার্ব পাবে আমি স্যার। কোথায় আম বসে, কোথায় ইট বসে, কোথায় আর বসে, এগুলো তোমরা অটোমেটিক তোমরা জানো। এইখানে আমি বলেছিলাম যে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো প্রথমে ডাইরেক্ট অবজেক্টটাকে আগে করো, তাহলে ইংলিশটাকে অবজেক্ট থেকে সাবজেক্ট করো। ভয়েস চেঞ্জ করলে কি আসবে, ENGLISH। ইংলিশ যেহেতু ভিওনে আছে, তাহলে ইংলিশ যেহেতু একটা নেমিং ওয়ার্ড, নামের পরে যে বসে, তাহলে ইংলিশ ইজ 3 নম্বর ফর্ম লেখো, টিচ টট টট, ইংলিশ ইজ টট। গ্যাপিং রাখো, বাই নূর। এখানে গ্যাপিং কি বলেছিলাম, আশি থেকে যাবে, ঠিক আছে। তাহলে ইংলিশ ইজ টট আস বাই নূর, ঠিক আছে। তাহলে কি হলো, ইংলিশটা অবজেক্ট ছিল, নিউ সাবজেক্টে কি হলো, অবজেক্টের সাবজেক্টে ইংলিশ হলো, ভার্বটা ভিওয়ান ছিল তার জন্য ইজ বসলো, মূল ভার্বের ভিত্তি ফর্ম বসবে, টিচ টট 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 বসলো, এবং গ্যাপিং রাখলাম, যেহেতু রিটার্ন অবজেক্টে গ্যাপিং রাখে তোমাদের বুঝতে সুবিধা হবে তার জন্য গ্যাপিং রাখলাম। আগের প্রসেস অনুসারে বাই নূর থেকে নূর হলো। এবার কি হলো, অ্যাক্টিভ ভয়েসে ইনডাইরেক্ট ডাইরেক্ট, এখানে আবার ইনডাইরেক্ট থেকে গেল। তাহলে এই যে ডাইরেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসে যে ইনডাইরেক্ট ছিল, প্যাসিভ ইনডাইরেক্ট অবজেক্ট হয়ে গেল, এই অবজেক্টটা করছে রিটার্ন অবজেক্ট। ক্লিয়ার? ওকে। 3 নম্বরে আবার এটাকে তুমি অথবা দিয়ে করতে পারো। এবার অথবা দিয়ে করো, ওই থেকে কি হবে, আজ থেকে কি হবে, আজ থেকে উই হবে,
ওই এর পরে কি বসবে, প্রেজেন্ট টেন্সে থাকলে উই আর টট, টিএইউ জিএসি টট, গ্যাপিং রাখো। 3 নম্বর ফর্মে গ্যাপিং রাখতে বলেছিলাম, যেহেতু আমি উই নিয়েছি তাহলে ইংলিশটা পড়ে থাকলো, তাই ইংলিশটা বসে যাবে ইএনজি এলআই এসএইচ বাই নূর। ক্লিয়ার? তাহলে অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট ছিল, যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করছি। আবার তোমাদের বোঝার সুবিধার জন্য দুটোকেই আমি অবজেক্ট অথবা দিয়ে করাচ্ছি। তোমার যেটা বেনিফিট মনে হবে সেটাকে তুমি করবে, কিন্তু সবসময় মাথায় রাখবে যে ডাইরেক্ট অবজেক্ট যেটা অপ্রাণীবাচক সেটাকে কিন্তু সবসময় ডাইরেক্ট মানে তোমার প্যাসিভে ডাইরেক্ট সাবজেক্ট নিয়ে আসা সবথেকে বেটার বলে মনে করি, তাতে ভুলের সম্ভাবনা থাকবে না। ক্লিয়ার? 3 নম্বর এক্সাম্পল তুলে ধরি। 3 নম্বর এক্সাম্পল দেখো, কাউ। এক্সাম্পল নাম্বার 3, কাউ gives us milk, মানে গরু আমাদের দুধ দেয়। আবার এখানে ভাবতে দেখো, গরু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য গিভস হলো। ঠিক আছে, এখানে তুমি দেখো দুটো অবজেক্ট আছে, মিল্কটা তুমি আগে নিয়ে এসো, যেহেতু আমার ডাইরেক্ট অবজেক্ট আগে আনতে বলেছি। দুটো অবজেক্ট, অবজেক্ট নাম্বার 1, অবজেক্ট নাম্বার 2, সবসময় 2 অবজেক্টটা তোমরা আগে নিয়ে আসবে। তবে কি হবে, মিল্ক প্রেজেন্টেন্সে থাকার জন্য ইজ হলো, মিল্ক ইজ 3 নম্বর ফর্ম গিভেন, গ্যাপিং রাখবে, গ্যাপিং রাখার পরে বাই কাউ। তাহলে আমার মিল্কটা নিয়ে এসে পড়ে থাকলো কি, আমার আস পড়ে থাকলো, এখানে ডাইরেক্ট আস হলো। ঠিক আছে, তাহলে মিল্ক ইজ গিভেন আস বাই কাউ। তাহলে রিটেন অবজেক্ট হয়ে গেল। এবার তোমাদের বাকি আছে কগনিট অবজেক্ট। কগনিট অবজেক্ট কাকে বলে তোমাদের আগে বুঝতে হবে। তো ঠিক আছে, রিটেন অবজেক্ট ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে অথবা যা একটা করে দিই, যেহেতু আগের এক্সাম্পল দুটো করে দিয়েছি। তাহলে আগে মিল্ক নিয়েছিলাম, এবার তোমাকে আস নিয়ে আসতে হবে। তাহলে আস থেকে সাবজেক্ট কি হবে, অবজেক্ট থেকে সাবজেক্ট হচ্ছে ডাইরেক্ট হয়ে গেল এখানে উই, নিউ সাবজেক্ট হলো আস থেকে, অবজেক্ট থেকে সাবজেক্ট আস এলো, আর আস থেকে উই এলো। তা উইয়ের পরে ভি বম থাকলে কি হয়, উইয়ের পরে আর বসে, উই আর গিভেন, জিআই ভিএন গিভেন। আবার গ্যাপিং রাখো, বাই কাউ লিখো, বাই সিও ডাব্লিউ কাউ। তোমাদের মনে রাখতে হবে যে আমি কোন কোনগুলো ব্যবহার করছি, কোন কোন ওয়ার্ডগুলোকে। আমি প্রথমে আজ থেকে উই করেছি, কেটে দিলাম। ভাবটা ভিওনে ছিল তার জন্য আর বসলো, ভাবে 3 নম্বর ফর্ম বসে গেল, তাহলে গিভস কেটে দিলাম, গিভেন হয়ে গেল। পরে থাকলো কি কাউ, বাই কাউ করলাম, বাই কাউ ব্যবহার করার পরে লাস্ট এন্ডিং এ পড়ে থাকলো এটা আমার মিল্ক পড়ে থাকলো। গ্যাপিং এ কি বসাবো আমি, যেহেতু রিটার্ন অবজেক্ট, এখানে তোমরা লিখবে কি এম আই এল কে। তাহলে এখানে মিল্ক হলো রিটার্ন অবজেক্ট, আর আগে অথবা আগে যেটা করেছিলাম সেটা আসলো রিটার্ন অবজেক্ট। ঠিক আছে, তা রিটার্ন অবজেক্ট সম্পর্কে আশা করি তোমাদের বুঝতে পেরেছো, কোনো প্রবলেম থাকবে না। এবারে আমি আসি কগনেট অবজেক্টে। ভালো করে কিন্তু এক্সাম্পলগুলো খাতায় তুলে দেখবি, দেখার পরে প্র্যাকটিস করবে। আর সবথেকে ইম্পর্টেন্ট একটা কথা বলতে গেলে এটা বেরিয়ে আসে মুখ থেকে আমার, যেটা বাস্তব সত্য। এই 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 যে বুঝাচ্ছি তোমাদের রিটার্ন অবজেক্ট থেকে, এগুলো মাধ্যমিকে 2 নম্বর আসে। রিটার্ন অবজেক্ট আসে, হয়তো এবার দিলে তারপর এবার দিবে, একটা গ্যাপিং ইয়ার দেয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেরা এটা তো দেখবেই, এবং 7 থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বেশি ইন্টারেস্টেড তারা কিন্তু এই গ্রামারগুলোকে একদম ভালো করে লক্ষ্য করবে, ফলো করবে। ঠিক আছে, তো এখন আমার প্রশ্ন হচ্ছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে কগনিট অবজেক্ট কাকে বলে, এবং কগনিট অবজেক্ট সম্পর্কে ভয়েস চেঞ্জ। কগনিট অবজেক্ট, সিওজি এন এ, কগনিট, কগনিট অবজেক্ট। কগনিট অবজেক্ট কি, কগনিট অবজেক্ট বলতে গেলে ডেফিনেশনটা কি বেরিয়ে আসে, বলবে ইনট্রানজেটিভ ভার্ব, সেই ভার্বের অনুরূপ বা সমরূপ একটি অবজেক্ট বেরিয়ে আসে। ইন্ট্রানজেটিভ ভার্ব সেই ভার্বের অনুরূপ বা সমরূপ একটি অবজেক্ট গ্রহণ করে, তখন তাকে কগনিট অবজেক্ট বলা হয়। যেমন দেখো, কগনিট অবজেক্ট বলে তো সবসময় মনে রাখবে
আমি একটা কথা বললাম, বাংলা কথা, অনুরূপ বা সমরূপ দেখতে একই রকম, এবং মনে রাখবে সেই ভাব থেকে কিন্তু অবজেক্টটা বেরিয়ে আসবে। ইন্ট্রানজেটিভ ডেফিনেশনটা লিখে দিই আমি আগে। ইনট্রানজেটিভ, ইন টি আর এন এস আই টি আই ভি, ইন্ট্রানজেটিভ ভার্ব সেই ভার্বের অনুরূপ বা সমরূপ একটি অবজেক্ট গ্রহণ করে। তখন তাকে কগনিট অবজেক্ট বলে। সিওজি নেট এন এ কগনিট অবজেক্ট বলে। ডেফিনেশনটা আবার ক্লিয়ার করে দিচ্ছি। ইন্ট্রানজেটিভ ভাব অকর্মক ক্রিয়া বা সমধাতুজ। ইন্ট্রানজেটিভ ভাব সেই ভার্বের অনুরূপ বা সমরূপ একটি অবজেক্ট গ্রহণ করে, তখন তাকে কগনিট অবজেক্ট বলে। সমরূপ বা অনুরূপ, সমধাতুজ। সমধাতুজ মানে কি? একই ধাতু থেকে উৎপন্ন লাভ করেছে সেই অবজেক্টটিকে কগনিট অবজেক্ট বলে। ঠিক আছে? তো সবসময় ডেফিনেশনটা মনে রাখবে, কিন্তু ডেফিনেশন থেকে একটা কথা আছে, হোয়ার ইজ ডেফিনেশন দেয়ার ইজ ডিসক্রিপশন। যেখানেই সঙ্গে আছে সেখানে তার বিস্তারিত বর্ণনা ভরা আছে। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে কনসেপ্টে নিতে হবে যে ডেফিনেশনটা আমি ভালো করে জানবো। ডেফিনেশনটা ভালো করে জানলে কি হবে, ডেফিনেশন থেকে তোমার ডেসক্রিপশন বেরিয়ে আসবে। তো ঠিক আছে, একটা এক্সাম্পল তুলে ধরি। সি ডিআরই এম ড্রিমড এ সুইট ড্রিম। ঠিক আছে, লক্ষ্য করবে আমি প্রশ্ন ডেফিনেশনে বলেছি কিন্তু যে হোয়ার ইজ ডেফিনেশন দেয়ার ইজ ডিসক্রিপশন, মানে সংজ্ঞার মধ্যে ডিসক্রিপশন ভরা থাকে। ঠিক আছে, আমার এক্সাম্পল তুলেছি আমি একটা, দেখো কগনিট অবজেক্টে সি ড্রিমড এ সুইট ড্রিম। তোমরা ভার্ব ফরমেশনটি ফলো করো, আমি একবার বলে দিচ্ছি। দেখো আমাদের ভি1 ভি2 ভি2 অ্যান্ড ভি3 তিনটি ফর্ম আছে। এই ফর্মটা আবার তুলে ধরছে, একটা কারণ আছে, সেই কারণটা এখানে তোমরা বুঝতে পারবে। দেখো আমাদের হচ্ছে ড্রিম, ডি আর ই এ এম। ভি2 হচ্ছে কি ডি আর ই এম টি, আবার হবে কি ডি আর ই এম টি। আমার প্রশ্ন ছিল কি, এক্সাম্পলটা কি ছিল, সি ড্রিমড এ সুইট ড্রিম। দেখো এখানে ড্রিমড অ্যান্ড ড্রিম একই জায়গা থেকে উৎপন্ন লাভ করেছে। সমধাতুজ বলেছি আমি। সমধাতুজ বলতে কি প্রথমটা বেরিয়ে আসে ড্রিম মানে স্বপ্ন দেখা। ড্রিম জায়গা থেকে উৎপন্ন লাভ করেছে, তাহলে আমি কগনিটিভ অবজেক্টের বৈশিষ্ট্যটা মাথায় রাখবে যে একই জায়গা থেকে তারা সৃষ্টি হয়েছে বা উৎপন্ন লাভ করেছে। যেমন ড্রিম এখান থেকে উৎপন্ন লাভ করে কি হয়েছে, ড্রিমড ড্রিমড। তাহলে মনে রাখবে যে ভাব থেকে কিন্তু আমার অবজেক্ট অটোমেটিক্যালি বেরিয়ে আসে। চেনার নিয়ম, আমি এটাকে শনাক্তকরণ কিভাবে করব? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, দেখবে আমি একটা এক্সাম্পল তুলে ধরছি, বলে না যে রামকে দেখতে তার ছেলের মতো, বা ছেলেটা তার বাবার মতো দেখতে, হুবহু দেখতে হয়েছে। তাহলে কি একই জায়গাতে উৎপন্ন লাভ করেছে। ঠিক আছে, তো এখানে দেখো তুমি ড্রিমটা হচ্ছে তোমার ভার্ব, ভার্ব কিন্তু একই টাইপের অবজেক্ট দিচ্ছে ড্রিম। আর এই ড্রিমটা কিন্তু তোমার এই ড্রিম থেকে, মানে ড্রিম থেকে ড্রিমটা বেরিয়েছে, মানে যে ভার্বটি বসার সঙ্গে সঙ্গে একই জাতীয় অবজেক্টে টেনে নিচ্ছে। এইটা হচ্ছে তোমার কগনিটিভ অবজেক্টের চেনার নিয়ম। ঠিক আছে, এটা ভয়েস চেঞ্জ করি। আর সবসময় মাথায় রাখবে, বেশিরভাগ কগনিটিভ অবজেক্ট দেখবে নিয়ম হচ্ছে ভি3 বা ভি2 ফর্মটা সবসময় কিন্তু ফার্স্টে বসে, লাস্টে ভি1টা বসে। ঠিক আছে, এটাকে আমি অ্যাক্টিভ প্যাসিভ করি। এটা আমি মুছে লিখছি, এই সেন্টেন্সটাকে মুছে লিখছি। সি ড্রিমড এ সুইট ড্রিম।
আমার ভাবটাকে ক্ষেত্রে আন্ডারলাইন করতে হয়। চিনানো প্রথমে বলছি ভাবটা ঘিরবে, তাহলে তোমাদের ভয়েস করতে সুবিধা হবে। ক্লিয়ার? দেখো আমি এটা অ্যান্সার কি হচ্ছে, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, তোমরা সবাই জানো এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভকে লিখতে হবে, ভাবটাকে যখন আমি রাউন্ড করে দিচ্ছি তখন আমার ভার্বের পরে পরে থাকছে অবজেক্ট। এটা খুব সহজভাবে করতে পারবে তোমরা। সুইট ড্রিমটাকে আগে নিয়ে আসো, এ সুইট ড্রিম, একটা সুইট ড্রিমের কথা বলা হয়েছে, তাহলে সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ওয়াজ না ওয়ার বসে বলো তোমরা, বুঝতে পারছো? এখানে অবজেক্ট এ সুইট ড্রিম অবজেক্ট ছিল, নিউ সাবজেক্টে কি হলো, এ সুইট ড্রিম হলো। তাহলে এ একটা স্বপ্নের কথা বলা হয়েছে, এ সুইট ড্রিম, তাহলে যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ভাব দুটো থাকলে আমরা অক্সিলারি ভাব কি পাই, ওয়াজ বা ওয়্যার পাই। তাহলে এখানে বলো কোনটা বসবে, তোমাদের আইডিয়া করতে হবে যে অক্সিলারি ভাব ওয়াজ ওয়্যার পাই, তাহলে সিঙ্গুলার নাম্বারে ওয়াজ বসে, এ সুইট ড্রিম ওয়াজ ড্রিমড, DREAMT ড্রিমড বাই সি থেকে হার। ক্লিয়ার? দেখো আবার বলে দিচ্ছি, এ সুইট এ ড্রিম সে ড্রিমড এ সুইট ড্রিম। ঠিক আছে, এটা ভয়েস করলাম, কি হলো, এ সুইট ড্রিম আগে এলো, সিঙ্গুলার নাম্বার যেন ওয়াজ বসলো, এ সুইট ড্রিম ওয়াজ ড্রিমড বাই সি থেকে আর। আরেকটা এক্সাম্পল তুলে ধরছি আমি তোমাদের, রিটার্ন অবজেক্টে তিনটা এক্সাম্পল দিয়েছি, কগনিটিভ অবজেক্টে তিনটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দু নম্বর এক্সাম্পল দেখো, they slipped a sound slip. Number 2, example number 2, they slipped a sound slip. এখানে দেখো স্লিপড আর স্লিপ একই জায়গাতে উৎপন্ন করেছে। আবার তুমি যদি ভি ওয়ানে ফেলো, স্লিপ স্লিপড স্লিপড, ঠিক আছে, এটা ভয়েস চেঞ্জ করো, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কগনিটিভ অবজেক্ট ভয়েস হচ্ছে এটা। এক্সাম্পল এই, তাহলে অবজেক্ট আর সাবজেক্ট করো, এ সাউন্ড স্লিপটা আগে আসবে, নিউ সাবজেক্ট হয়ে আসবে এ সাউন্ড স্লিপ, এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লিপড বাই দে থেকে দেম। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে, he has fought a good fight, good fight, এটা 3 নম্বর এক্সাম্পল। তাহলে ফটে দাগ মারো, ফাইট ফট ফট। তো এখানে 3 নম্বর এক্সাম্পলে কি বেরিয়ে আসে, এ গুড ফাইট, তাহলে হি হ্যাজ ফট, তাহলে হি হ্যাজ ফট, এখানে কি করবে, এ গুড ফাইট, এ গুড ফাইট হ্যাজ বিন ফট বাই হি থেকে হেম। এইটা কিন্তু একটু তোমাদের প্রবলেম হতে পারে, আমি ডিটেলসে বলে দিই লাস্ট এক্সাম্পলটাকে, আগের এক্সাম্পলটা মুছে দিই। দেখো এখানে হি হ্যাজ ফট এ গুড ফাইট, এটা কিন্তু কগনিট অবজেক্ট, কিন্তু কগনিট অবজেক্ট হলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে এখানে, কারণ প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ আর হ্যাজ থাকে, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভিটি প্লাস অবজেক্ট। তো এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কি হয়, তোমাদের মনে হবে স্যার হ্যাজ বিন কেন এলো, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমার ভিডিওগুলো দেখবে, তাহলে ওখানে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে কগনিট অবজেক্টটা যে এক্সাম্পল তুলে ধরেছি সেটা বুঝতে তোমাদের আরো সহজ হবে। ঠিক আছে, আমার প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সে একটা ভিডিও হয়েছে, সেই ভিডিওটাকে ফলো করবে, তাহলে হ্যাজ বিন কেন এলো বা হ্যাভ বিন কেন আসবে সেটা বুঝতে পারবে। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে, এক্সাম্পল ছিল হি হ্যাজ ফট এ গুড ফাইট, তাহলে এ গুড ফাইট হ্যাজ বিন ফট বাই হিম। ঠিক আছে, আজকে আর বেশি বাড়াবো না। তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হলো, সে আলোচ্য বিষয় ছিল রিটেন অবজেক্ট এবং কগনিট অবজেক্ট। তো রিটেন অবজেক্টের 3টা এক্সাম্পল দিয়েছি, ডেফিনেশন দিয়েছি, কগনিট অবজেক্টের 3টা এক্সাম্পল দিয়েছি এবং ডেফিনেশন দিয়েছি। আবার প্রথম থেকে বলে দিচ্ছি যে রিটেন অবজেক্ট কাকে বলে বলেছিলাম। তো মনে রাখবে যে হোয়ার ইজ ডেফিনেশন দেয়ার ইজ ডেসক্রিপশন,
ডেফিনেশন ছাড়া ডেসক্রিপশন করা যায় না। ডেফিনেশন আগে মাথায় রাখতে হবে, তবে ডেসক্রিপশন হবে। ঠিক আছে, আমার এই ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করবে, ভিডিওটাকে দেখবে, না টেনে স্কিপ না করে ভালো করে দেখবে, দেখার পরে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর রিকোয়েস্ট থাকছে সাবস্ক্রাইব করার জন্য, যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।